পাখি যায় ওই যে চলে যায়, ডানা মেলে যায়, উড়ে চলে যায় লোকটা দেখে তার। তুমি নেবে আমায়, পাখিটা উড়ে ঘুরে ফিরে ওই যে উড়ে দূরে চলে যায়। আমি আজকে আমরা আসছি আনাস মহল্লায়। আনাস, আপনার এই মহল্লাটা কেন? যে একটা জিনিস হচ্ছে যে মহল্লা ব্যাপারটা নতুন না, সবাই খুব খুব বাড়ি থাকলেও একটা পার্টিকুলার বয়সের মানুষ, ছোট হোক বড় হোক, যায় একটা একটা নির্দিষ্ট টঙের মধ্যে যায়, ওরা চা খায়, ওখানে একটা মহল্লার ফিল পায়। এখনো তো বলে তুই আমার মহল্লায় আইসোস, এলাকায় এসে ফোন এলাকায় এসে ফোন দিছে, আছে না? তো ব্যাপারটা এরকমই যে আমি যখন মানে আমার এই গানের যাত্রা শুরু, তখন আমি আজকে থেকে না তো বহুদিন ধরে আমি গানের যাত্রা করে আসতেছি। আস্তে আস্তে আমার কাছে মনে হয়েছে যে এখন 2026-এ আইসে অথবা 2022-এর কথাই আমি বলি, যে এখানে আইসে এটা ব্যান্ড কনসেপ্টটা না থেকে হোয়াট ইফ আমরা একটা এমন একটা জায়গা করি যেখানে জ্যামিং হবে, জ্যামিংয়ের মধ্যে মানুষ গান করবে, আমরা সবাই মিলে গান বানাবো। ঠিক যেরকম মহল্লার মধ্যে 4-5জন গ্রুপ মিলে চা খাইতে খেতে একটা আইডিয়া আসে, মামা এটা আজকে করতে হবে, ঠিক আছে, বন্ধুরা মিলে করতে হবে। ওইরকমই কনসেপ্টটা, যে আমি কোনো একটা কিছু নিয়ে আসলাম, আমি ওকে শোনালাম, ও বললো ভাই কিচ্ছু হয় নাই, ঠিক আছে। তো এই যে একটা কনভারসেশন, এইটাই একটা আমার কাছে মহল্লার ফিল দেয়। তার মধ্যে আমি এবার পুরান ঢাকার ছেলে, ওকে, সো ওইটা ধরো আমি ওই কালচারটা দেখছি, ঠিক আছে। সো যে কারণে আমি প্রিটি শিওর ও আসছে আশুগঞ্জ থেকে, ঠিক আছে, ও ঢাকারই ছেলে, ও আবার ঢাকা খুব খুব ভালো একটা জায়গা থেকে আসছে। ঢাকা কোন জায়গা থেকে? আগারগা থেকে আসছে। সো এইসব জায়গায় তো মাগার এইসব জায়গায় তো মহল্লা কনসেপ্ট আছে। আর ও যেমন এরকম একটা ছোট কমিউনিটিতেই বড় হয়েছে, রাইট, তাই না? সো যে কারণে সবার মধ্যে একটা কমন একটা জিনিস আছে। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে, এখন আমরা যেগুলো দেখি বেশিরভাগ এই ডিজিটাল ক্রিয়েটরের যুগ অথবা সলো ক্রিয়েটর, একজন মানুষ একাই সবকিছু শিখতেছে, সবকিছু করতেছে, একটা গান তৈরি করতে যেগুলো লাগে বেসিক্যালি গিটার, কিবোর্ড অথবা অন্য ইনস্ট্রুমেন্ট, সবগুলো জড়ো করে একা কাজ করার চেষ্টা করতেছে। তো আমি তো যে একার যে ব্যাপারটা সেটাকে গ্রহণ করে মানুষ সেটা করতেছে, বাট আপনার কাছে আপনার যে থিম আপনি যেটা বললেন মহল্লা যে ফ্লেভারটা, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সঙ্গীতের ক্ষেত্রে? এটা একই সাথে দুইটাই কাজ করে। আচ্ছা, সেটা হচ্ছে যে ধরেন একটা সময় ছিল যে সময় আমরা প্রযুক্তিগতভাবে এত উন্নত না, তো তখন মানুষের কোনো একটা কিছু রপ্ত করতে সময় লাগতো, তো ও সারা জীবন ধরে একটা জিনিস করছে। তো তারপর যখন প্রযুক্তি আমরা পাইছি, তখন আমাদের একজনের পক্ষে রপ্ত করতে খুব একটা সময় লাগে না। সো ধরো আমি গিটার পারি, আমি বেইজও পারি, আমি হালকা পিয়ানো পারি, তোর মতো না, হালকা পিয়ানো পারি, ড্রামস প্রোগ্রাম করতে পারি। তো কি হলো, আমার বেসিক একটা আছে যে কোনো একটা কম্পোজিশন করলে আমি ভিভির একটা আইডিয়া জেনারেট করতে বললাম। ও গিটার পারে, ও ড্রামস পারে, প্রোগ্রাম করতে পারে, ও বেস পারে। সো ও আমার ল্যাঙ্গুয়েজটা সে বুঝতে পারতেছে। সো মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা। হ্যাঁ, এখন ও আমাদের মতোই পিয়ানো পারে, কিবোর্ড পারে, এটাকে গিটার বলে, হ্যাঁ গিটার পারে, কিবোর্ড পারে, আবার ড্রামসও পারে। সো পয়েন্টটা কি, এখন আমরা যদি সবাই সবকিছু একটু একটু করে পারি, সো আমরা একা একা করলেও আমরা আসার পরে খুব তাড়াতাড়ি নিজেদেরকে বুঝাই ফেলতে পারি, ভালো হয়। হ্যাঁ। সো একক ডেভেলপমেন্টের জন্য আমরা সব শিখলাম, দলগত সিদ্ধান্তের জন্য আমরা সবাই সাজেশন দেওয়ার জন্য আমরা জানি যে এইটা তুই তো এটা হচ্ছে না, তুই এইভাবে বাড়াইতে পারিস সেই জায়গায়। এবং বুঝতে পারলাম সেই যে ফাঁকিবাজির কোনো জায়গা নাই, ফাঁকিবাজির কোনো জায়গা নাই। আবার ও আমারে বলতে পারবে না যে ভাই আপনার বয়স হয়ে গেছে, আপনি বোঝেন না। আমিও বলতে পারি তুই ছোট, তোর এখনো বয়স নেই। ইন্টারেস্টিং, খুবই চমৎকার। তো ছোটবেলায় যেটা বলছিলেন যে মহল্লার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা সাথে আপনার মিউজিক্যাল যে জার্নি, একজন শিল্পী হয়ে ওঠা, সেই জন্য যেটা আপনার কেমন ছিল ছোটবেলাটা, মিউজিকের সাথে এই পরিচয়টা কি করে হলো? আচ্ছা, এটা হচ্ছে যে এর আগে আমি একটা জিনিস অ্যাড করি। হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন যে আল্লাহ পাক পাখি বানাইছে, সে উঠতে পারে, এটা কিন্তু তারা শিখতে হয় না। মাছ বানাইছে, সে সাঁতার কাটতে পারে, এটা তারা শিখতে হয় না। ওকে, সো এরকমের প্রত্যেকটা মানুষকে পার্টিকুলার কিছু একটা দিছে, সেটা তার সহজাত প্রবৃত্তি, এটা তার শিখতে হয় না। আচ্ছা, ওকে। সো ছোটবেলায় এমন একটা জায়গা যেখানে আমরা একদম মানে ভালো মন্দ বিচারের থেকেও হচ্ছে যে আমরা জাস্ট আমাদের মতো থাকি।
সো এরকম একটা সময় হচ্ছে আমার মধ্যে আসছে যে ঠিক আছে আমি মনে মিউজিক করবো, আমার ভালো লাগে, এটা আমার টানে। এই রিলেশনটা কি সেখান থেকে আসা। এখন যখন টানবে, এখন যেহেতু আমার তো পারিপার্শ্বিকের অনেক মানে কি বলবো কি জানি বলে বাস্তবতা যেটা? না পারিপার্শ্বিকের ইনফ্লুয়েন্স থাকে, হ্যাঁ। তো পারিপার্শ্বিক ইনফ্লুয়েন্সে দেখতেছি তখন যে আমার বড় ভাই ছিল, আমার কাজিন ছিলেন, তারপর মামাদেরও দেখতাম তো গিটার বাজায়, বব মার্লে গাইতেছে, জন ডেনভার গাইতেছে। তো তো ফার্স্ট আমার শোনা হচ্ছে কুল জিনিস বব মার্লে, ঠিক আছে। আমি বলছি আমি বব মার্লে, আর ও বাজাইতো একটা গোল গিটার, লেস পল বাজাইতো আর কি। আমার গোল গিটার লাগবে, আমার গান গাইতে হবে, আচ্ছা। ঠিক আছে। কিন্তু আইরনিটা হচ্ছে আমার টনসিলের প্রবলেম ছিল, তো আমি গান গাইতে দিত না। আচ্ছা। কিন্তু আমি বাজাইতাম আর কি, অনেক অনেক আর্লি এজ থেকে বাজাইতাম। নিজের গিটার ছিল না, যেহেতু আশেপাশে ভাই ব্রাদাররা বাজাইতো, আমি কোনো না কোনো একটা গিটার নিয়ে বাজাইতাম। আচ্ছা, তো এই অ্যাক্সেসটা কেমন ছিল? গিটার জোগাড় করতেন কি করে, বা ফ্রেন্ড, বড় ভাই অথবা ছোট ভাই? আসলে আমি মিথ্যা বলবো না, এখানে আসলে আমি তেমন কষ্ট হয়নি আমার। আচ্ছা। আমার এক কাজিন ছিল, ও বাজাইতো, গিটার বাজাইতো, তার কাছ থেকে আমি নিতাম। একটা জাম্বো গিটার ছিল, GIV, আচ্ছা, গিবসন গিটার তখন ছিল, তখন ওইটা আমি বাজাইতাম। আর যদি এরকম হয় যে উনি দেখতে দেখতে আমি শিখছি, আচ্ছা, ব্যাপারটা এরকম না যে উনি শিখাইছে অথবা কেউ শিখাইছে। একাডেমিক বা প্রাতিষ্ঠানিকভাবে শেখার যে ব্যাপারটা সেটা ক্ষেত্রে না, আমি এমনি একাডেমিক কোনো কিছু শেখার বিপক্ষে, সো এটা নাই। আরেকটা এখানে আবার একটা মজার পার্ট আছে, সেটা হচ্ছে যে ভাইয়ের অনেক ইনস্ট্রুমেন্ট থাকতো, সো ওগুলো আবার আমি যেটাই আনতো, বেজ আনলে বেজ বাজাইতাম, ইলেকট্রিক গিটার আনলে ইলেকট্রিক গিটার বাজাইতাম, পারি আর না পারি। তো গিটার প্লে করা বা পিয়ানো, কিবোর্ড শেখা, হারমোনিয়াম প্লে করা একটা ব্যাপার, কিন্তু সেগুলোকে যখন আমরা একটা তে নিয়ে আসি বা ডিজিটাল কি বলে এটাকে, ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন, রাইট, তে যখন আমরা নিয়ে আসি, সেই ক্ষেত্রে এর সাথে ইন্ট্রোডাকশন হওয়ার যে ব্যাপারটা, সেখানে কি করে ইন্ট্রোডিউস হলেন, সেটাতে কিভাবে আপনি এক্সপার্ট হয়ে উঠলেন, বা এই যে আপনি একজন প্রযোজক বা প্রডিউসার, তো সেই ক্ষেত্রে সেটার সাথে আপনার পরিচয়টা কি করে হলো, বা কাউকে দেখেছেন কিনা, বা নিজের আগ্রহ থেকে সেখানে করছে কিনা? এই তো এক্স্যাক্টলি। এটার মজার পার্টটা হচ্ছে যে এখন এটাও একটা জিনিস, আই এম ব্লেসড এন্ড উই আর ব্লেসড, প্রিটি শিওর যে আমরা প্রিভিলেজড ফ্যামিলিতে বিলং করি, এটা মিথ্যা বলার কোনো জায়গা নেই। ফ্যামিলি আমাদের জন্য ভাগ্যের মতো, আলহামদুলিল্লাহ। সো পয়েন্টটা হচ্ছে যে আমি ছোটবেলায় রেকর্ডিং সেশন দেখছি, আমি জানি এটা কিভাবে হয়। খুব সম্ভবত সেটা ফ্লপি যুগের মনে হয়। ফ্লপি যুগের না, আই স ফ্লপি, কিন্তু যখন মানুষের কাছে মানে আমাদের কাছে জিনিসটা নর্মাল হয়ে গেছে, তখন সে সিডি যুগ চলে আসে। ফ্লপি ইজ দেয়ার 2000 সালের দিকে, আরো 2000 একটু পরে, 2006 আচ্ছা, এরকম যুগে সময় আর কি। তো হ্যাঁ, আমার পিসি ছিল তখন, মনে হয় পেন্টিয়াম 3 না 4 ছিল, আচ্ছা, ঠিক আছে। তো এর পিছনে সবাই দেখছে, মনে হয় 3টা এরকম ফুটা ছিল, একটা নীল, একটা সবুজ, একটা লাল, পিঙ্ক। সো যেটাতে মাইক্রোফোন ইনপুট করা যায়, ওটা দিয়ে আমি ফার্স্ট পিসিতে রেকর্ড করি, কনভার্টার লাগায় অডাসিটি। আমি তোমারটা জানি না, তুমি আদা পাইছো কিনা ওটা। মানে কি ভাষা শিখতেছে। ও আচ্ছা, খুব ভেরি গুড ল্যাঙ্গুয়েজের ভাষা, কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখতেছো। জন্ম আচ্ছা, ঠিক আছে। তো ওইভাবে হচ্ছে আমি ফার্স্ট রেকর্ড করি। আর যেহেতু রেকর্ডটা কিন্তু খুবই কমন ছিল তখন, কারণ আমরা কিন্তু মোবাইলে অলরেডি N95 N97 নোকিয়া ছিল না, আমি মডেল নাম্বার বলতে পারি, তখন তো অলরেডি ছিল। সো রেকর্ডিং ওয়াজ ভেরি কমন টু আস। যেটা আমার মাথায় আসছিল যে আমি এটা আলাদা আলাদা করে রেকর্ড করব, তারপর একটা গান বানাবো। আচ্ছা, তো তখন রিংটোন বানানোর একটা প্রক্রিয়া মনে হয় মোবাইলের মধ্যে ছিল। ওটা ইন্টারেস্টিং, হ্যাঁ। আচ্ছা, ওটা হলো নোকিয়াতে করা যেত, পলিফোনিক রিংটোন। রাইট। হ্যাঁ। সো আপনার যে গান তৈরি করার সময় যখন আপনি টোন তৈরি করতেছেন, আবার লিরিক লিখছেন একই সাথে, এবং সেটা সুর করতেছেন আলটিমেটলি, এবং সেটাকে আবার সব আয়োজনটা নিজেই করতেছেন, তো এই যে প্রপার যে প্রসেসটা, সেটার ব্যাপারে কিছু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এইটার প্রসেসটা হচ্ছে, এটা আসলে আমরা যারা ব্যান্ড মিউজিকের সাথে জড়িত অথবা থাকতে চাই,
এটা এটা বলতে পারেন একটা ভাগ্য যে আমরা কিন্তু প্রচুর গান কাভার করি। কোনো একটা গান দেখছি, ধরেন আমার মনে হয় খুব শুরুর দিকে একটা গান হচ্ছে নাথিং এলস ম্যাটার্স, মেটালিকার। এটা আমি কাভার করছিলাম, এটা ফার্স্ট গান আমার কাভার করতে শুরু করছি আমি। আচ্ছা, প্রথমে তো আমি অনেক ছোট, আমি 7-এ পড়ি, ওইটা পড়ি, আমি পারতেছি না, কিন্তু আমি সবাইকে দেখতেছি ওরা করতেছে, সো এটা আমি কাভার করতে শুরু করি। তো কাভার করলে কি হয়, আপনি কিন্তু কাভার করা মানে এই না যে আপনি শুধু গিটার কাভার করতেছেন, আপনাকে বেসটাও বুঝতে হবে, ড্রামসটাও বুঝতে হবে, আপনি বুঝেন আর না বুঝেন, ঠিক আছে, কিন্তু আমাকে ওটা বুঝতে হবে আর কি। এটা আচ্ছা, শুনতে হবে, মিলাতে হবে, ড্রামসের সাথে তাল মিলতে হবে, কোথায় কখন বেস বাজবে, কখন থামতে হবে, কখন শুরু করতে হবে, সম্পূর্ণ এটাকে বলা হয় কম্পোজিশন। ওকে, ঠিক আছে। তো কম্পোজিশন করার পরে তারপরে আরেকটু ভিতরে গেলে এটাকে অ্যারেঞ্জমেন্ট বলে। এটা কিন্তু একটা সহজভাবে ঢুকে যেতে থাকে। তো যেহেতু আমার এনভায়রনমেন্ট এরকম ছিল, স্কুলের ফ্রেন্ডরাও এরকম ছিল, অনেক ছোট বয়সে আমরা একটা হাবিজাবি ব্যান্ডও করছিলাম, কেউ কিছু পাই না, তারপর ব্যান্ড করবো আর কি, স্কুলের এক ডেতে পারফর্ম করা। হ্যাঁ, এরকম করার জন্য। তো ওই সুবাদেই হচ্ছে এরকম আইডিয়াগুলো মাথায় আসা। ওকে, আর তারপরে বোঝা যায় যদি ও যদি এই কর্ডের পেছনে এই বেসটা বাজায়, তাহলে আমি ওই কর্ডের পেছনে বেসটা বাজাবো। তো মিউজিক রিকগনাইজ করতে এই ব্যাপারটা খুব হেল্প করেছে নিশ্চয়ই। হ্যাঁ, এটা তো ফার্স্টে কি হয়, ফার্স্টে হচ্ছে আপনি কোনো একটা কিছু বাজাতে পারেন কিনা। ক্রিয়েটিভিটি কিন্তু পরে আসে, আগে হচ্ছে অনুকরণ, তারপর অনুসরণ। ওকে, ঠিক আছে, এটা ভাইস ভার্সা হইলো, কিন্তু ফার্স্ট আমাকে অনুকরণ করে বুঝতে হবে কাকে অনুসরণ করব। ঠিক এই জায়গাটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে লাইক আপনি যখন বব মার্লিকে শুনতেছেন, যখন আপনি মেটালিকা শুনতেছেন, যখন ড্রিম থিয়েটার শুনতেছেন, অথবা যে কোনো ব্যান্ড হতে পারে সেটা, সেখান থেকে আপনি যেটা শুনতেছেন সেটা কি আপনার ভেতরে ঢুকে যাচ্ছে, সেই জায়গাটাতে আপনি কি এটা কখনো ফিল করেছেন আপনার নিজস্ব যে সত্তার ব্যাপারটা আছে, যে আদর্শ বা যে দর্শন আপনি বিশ্বাস করেন, সেটা তো বেড়ে উঠতে তো আমাদের মধ্যে তৈরি হয়, এবং একই সাথে যখন অন্য সব দর্শনগুলো আপনি দেখতেছেন, টানতেছেন, বুঝতেছেন, সেখান থেকে সেটার সাথে কোনো রকম কন্ট্রাডিক্ট করেছে কি কখনো, বা সেখান থেকে না, এটা হয় কি, হইতে পারে অনেক কন্ট্রাডিকশন থাকতে পারে, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার নিজের একটা ফ্যাশন থাকে, অথবা আপনার একটা মুখোশ থাকে। হ্যাঁ, ওই মুখোশটা কিন্তু আপনি ওভার দি টাইম ডেভেলপ করেন, আস্তে 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 করে ডেভেলপ করেন, রাইট? সো ওইটা ডেভেলপ করার সময় আশেপাশে অনেক কিছু ঢুকবে, এবং আপনি সেটাই নেবেন যেটা আপনি নিতে পারবেন। আচ্ছা, তাই না? যেটা আপনার নেওয়ার ক্ষমতা থাকে আপনি সেটাই নেবেন। তো আস্তে আস্তে দর্শন তৈরি হইতে থাকে, আর সাথে হচ্ছে ফ্যাশন আসতে থাকে, ঠিক আছে। আবার আপনি কোন এনভায়রনমেন্টে বড় হয়েছেন সেই এনভায়রনমেন্টে আসতে থাকে। আচ্ছা, তার মানে এটা একটা সময়ের একটা ব্যাপার আছে, সময় ব্যাপার, কালের ব্যাপারটা। তো আপনি যে সময় মিউজিক শুনতেছেন, হতে পারে সেটা 70s এর 90s এর, হতে পারে এখনকার সমসাময়িক কোনো টাইমের, লাইক একটা আপনি শুনতেছেন 90s এর গান, 50s এর গান, 70s এর গান, কিন্তু সেগুলো শুনতে শুনতে এখনকার যে যুগটা আছে, যে স্পিডি একটা যুগ, সবাই খুব বিট টিট, অনেক হাই রেঞ্জের যে ব্যাপারগুলো, মানুষ সহজে অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে অনেকেই অনেক রকম মিউজিক করতেছে। তো এই যে এই মিউজিকের মধ্যে, ভিড়ের মধ্যে আপনার যে নিজস্ব মিউজিকটা আছে, সেটাকে আপনি কোন টাইমলাইন বলতে চাচ্ছেন? এটা কি নতুন? আচ্ছা, এইখানে আমার অনেকের সাথে কিছু কিছু জায়গায় দ্বিমত থাকে। সেটা হচ্ছে মিউজিকের দুইটা ধারা সবসময় থাকে, কারণ মিউজিক দিয়ে তো সৃষ্টির শুরু থেকেই মিউজিক দিয়ে আসছে, কথা দিয়ে আসছে। আল্লাহ বলছে কুন ফায়াকুন, এটা কথাই তো, শব্দ, রাইট? আবার পৃথিবী ধ্বংস হবে সিংহায় ফু দিয়ে। সো ইটস অল অ্যাবাউট দিস ফ্রিকোয়েন্সিস, রাইট? তো সবসময় ফ্রিকোয়েন্সি আছে, আপনি যে যুগেই যান না কেন। আমার যুগে যখন আমি শুনতেছি তখন কিন্তু রিকি মার্টিন গান বেরিয়েছে, ঠিক আছে, ঠিক আছে, ওখানে তখন সাকিরা অলরেডি বিলং করে, ওখানে ম্যাডোনার গান আমরা শুনতেছি। অন দি আদার হ্যান্ড ওইখানে এগুলো কিন্তু পপ সং, ব্রিটনি স্পিয়ার্স ফাটাফাটি, ঠিক আছে, সেক্সুয়াল কন্টেন্ট চলতেছে কিন্তু ওইসব জায়গায়। আবার একই সাথে ওইখানে বব ডিলানের গান চলতেছে, আবার এরিক ক্ল্যাপটনের গান চলতেছে, আবার ডিপ পার্পলের গান চলতেছে। এটা মূলত টেস্ট, কে কি শুনবে, কে কি প্লে করবে। হ্যাঁ, এটা টেস্ট। আবার একই সাথে আপনি এরকমও আছে যে আমি একটা ডিপ পার্পলের কোনো একটা গান আমার খুব ভালো লাগছে, ওটার মিউজিক্যাল আমার ভালো লাগছে, লিরিক জঘন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওইসব জায়গায় আমি কি পিক করব, ঠিক আছে, কোনটা আমি নিব। এখন এটা হতে পারে আমি মিউজিক্যালি একটা জিনিস অ্যাট্রাক্টেড হয়েছি। ধরো আমি খুব বেশি অ্যাট্রাক্টেড হয়েছি জিমি হেনড্রিক্স, ডিপ পার্পল, লেড জেপলিন, এরিক ক্ল্যাপটন, ওর কি জানি নাম, জিজি টপ,
এবং একটা পরে আমি বলতেছি, একটা মজার একটা জিনিস আমি বলবো পরে, একটু মাথায় রেখো। এগুলা শুনে আমি আগাইতেছি। অন দি আদার হ্যান্ড কিন্তু বিভিন্ন রকমের মিউজিক, একই মিউজিক চলতেছে। এটা আমরা কোন সময়টা আছে আপনার এই এইজটা ধরো আমি ক্লাস 8-9 পড়ি, তখন আমরা এগুলো শুনতেছি, কারণ এগুলোই তখন চলতেছে। আচ্ছা, একই সাথে তখন লিঙ্কিন পার্ক আসতেছে, মারাত্মক, সবাই লিঙ্কিন পার্কের জোয়ার, ঠিক আছে, ওকে, পয়েন্টস অফ দি ফল, ইন দি এন্ড, ঠিক আছে, হ্যাঁ ওগুলো চলতেছে, কিন্তু ওইগুলো না সামহাও টানে নাই। মানে আমি কাভারও করছি, এমন যে কাভার করিনি, করছি, কিন্তু আমার টানে নাই আর কি। আচ্ছা, এরপর কি হইলো, এরপর হচ্ছে ধরো এখান থেকে তখন তো মানে মোটামুটি সফটওয়্যার বেসড যেই কাজগুলো, সরি, মিউজিকগুলো, সেগুলো শুরু হয়ে গেছে। হ্যাঁ। লিঙ্কিং পার্কের তখন তো এগুলো না তো ইন্ট্রোডিউস হয়েছে মোস্ট প্রবাবলি। আমাদের এখানে ইন্ট্রোডিউস হয়েছে পরে, ওখানে আগে হয়েছে, কিন্তু ওইটাও না। ধরো ধরো হাবিব ভাইয়ের অ্যালবাম বের হইতেছে, ব্ল্যাকের অ্যালবাম তো বাংলা লিঙ্কের সময়টা হ্যাঁ হ্যাঁ। সো এইটা আসলে আমরা ভালোই আগাইছিলাম। হাবিব ভাইয়ের অ্যালবাম বেরিয়েছে, ফুয়াদ ভাইয়ের অ্যালবাম বেরিয়েছে, তারপর ওইদিকে আবার ব্ল্যাকের অ্যালবাম বেরিয়েছে, আর্সেলের অ্যালবাম বেরিয়েছে। সো এই ক্রিয়েটিভিটি আমি এরা দিয়ে কখনো আটকাই না। আচ্ছা, ঠিক আছে, এইটা টেকনোলজি যখনই আসছে, ওই টেকনোলজিতে গান হয়েছে, ওই এন্টারটেনমেন্ট হয়েছে, এটা নিয়ে কোনো ম্যাটার না। ম্যাটার করছে যে তুমি, হ্যাঁ, তুমি কোনটা চুজ করছো আর কি, আমি কোনটা চুজ করছি। কেন আমি মজার পার্টটা বলবো সেটা হচ্ছে যে আমি শুনছি লেড জেপলিন, আমি শুনছি ডিপ পার্পল, আমি শুনছি এরিক ক্ল্যাপটন, এগুলো শুনে আমি আগাইতেছি। আগাইতে ওদের লিরিক্যাল ফিলোসফি আমার ভাল লাগে নাই। লিরিক্যাল ফিলোসফি একটু অন্য টাইপের ভাল লাগছে, কারণ যখন আমি আস্তে আস্তে করে সুফিজমের উপর অনেক বেশি ইন্টু হইতে শুরু করলাম, রাইট, ঠিক আছে। এখন সুফিজম, রক অ্যান্ড রোল, এটার রক অ্যান্ড রোলের কোর হচ্ছে ব্লুজে দেখলাম এটা অনেকটা আমাদের দেশের পুঁথি পাঠের মতো, ঠিক আছে, গল্পের মতো। ওখানে ধর্ম নিয়ে বলে, আল্লাহ নিয়ে বলে, খোদা নিয়ে বলে, নিজের কথা বলে। আবার আমাদেরও এইখানে মাজারে মাইজ ভান্ডারি গান টান হইতেছে, ঠিক আছে। তো টেকনিক্যালি আমার কাছে ব্লুজ, রক অ্যান্ড রোলটা কুল লাগছে। মাইজ ভান্ডারের জিনিসপাতির টপিকগুলো আমার খুব ভালো লাগছে, যে এইটাই আমার পথ। আচ্ছা, সো আমি এটা অনেক আগে থেকে ফিউজ করার চেষ্টা করতেছিলাম। ওকে। মজার পার্টটা হচ্ছে, আমি বলি, ও আমার জুনিয়র, ও হচ্ছে ওর জুনিয়র। আচ্ছা, কিন্তু আমি যা শুনছি ও তাই শুনছে, আমি যা শুনছি ও তাই শুনতেছে। দ্যাট মিন্স হচ্ছে কি ও জেনজি হলেও তোমারটা কোনটা হবে? এইসব জেনজি মেনজি বলে ওটা না, মজার ব্যাপারটা হচ্ছে ও এই যুগের হলো একদম, এটাকে কি বলবো, এই যুগে জেনজি কিন্তু আমি না, এটা আমি অন ক্যামেরাই বলতেছি এটা। হ্যাঁ, ইটস নট আ ব্যাড থিং, It's not a bad জেনারেশন thing. এবার আলফা টালফা কি কি জিনিস আছে, Exactly. তকমা দিছে আর কি একটা। যেহেতু এই জেনজি যুগে একজন প্রতিনিধি মেম্বার, ব্যান্ড মেম্বার আছে, হ্যাঁ। আপনি তো আসেনি আর ও আছে। আচ্ছা, এখন গল্পটা হচ্ছে কি, যে আমি কেন মজার পার্টটা বলতেছি, ওর মধ্যে অনেক বেশি অটোমেটিকলি সুফি ঘরানার কথাবার্তা আমি শুনি। আচ্ছা, ওকে আমি পাইছি এই অবস্থায়, আচ্ছা, ঠিক আছে, খুঁজে পাইছি। ওকে আমি পাইছি এই অবস্থায়। একটা দিন এরকম, একদিন এসে আমাকে বলতে, হাইনাজ ভাই আমি অনেক প্যারাতে আছি, এরকম এরকম কথা, নিজের পার্সোনাল কথা বলতেছে। আই গেট ইট যে হি হ্যাজ দ্যাট উইজডম, ঠিক আছে, নট দ্য নলেজ, দ্য উইজডম, হি হ্যাজ দ্যাট উইজডম। এটার সাথে কিভাবে জড়িত, পরে দেখলাম এ যে টাইপ গান শুনে, এ ওই টাইপ গানই শুনে, ঘুরে ফিরে। হ্যাঁ, এটা আমাদের মধ্যে বিল্ট ইন সবকিছু আছে, যেটা ডিকোড করতে। হ্যাঁ ডিকোড করতে পারে। তারপর আমরা রিসেন্টলি আমরা এসে কম্পোজিশন করতেছি, দেখলাম যে আমরা অনেক তাড়াতাড়ি সিঙ্ক হইতেছি, রাইট, খুব তাড়াতাড়ি। ও যেটা পাইতেছে আমাকে বলতেছে যে আইনাজ ভাই তুমি চুপ থাকো, এখন আমি এটা বাজাবো। ও বলতেছে ঠিক আছে ভাই, তুমি চুপ থাকো, আমি এটা বাজাইতেছি। এটা সিঙ্ক, রাইট। লিটারালি 2-3 মাস পর আমরা জাস্ট বসছি, র্যান্ডমলি জাস্ট শুরু করছি, লাইক সবাই দেখতেছি যে হচ্ছে জেল, হ্যাঁ, কোনো কথাবার্তা নাই। হ্যাঁ, এটা কারণটা এটাই আর কি, উৎস আছে। সেটা হচ্ছে যে এই এরা দিয়ে তুমি একটা জনরা আটকে রাখতে পারবা না। আচ্ছা, তুমি যেরকম, তুমি ওইটা হবা, তোমার যেটা ভাল লাগে ওইটা তুমি পিক করবা, ঠিক আছে, তারপর ওইটা দিয়ে তুমি এক্সপ্রেস করতে শুরু করবা। ঠিক আছে। তো এই জায়গা থেকে সরি, আমাদের আপনি যেটা বলতেন যে পুঁথি, এবং একই সাথে বলতেছেন 1970s একটা এডিকটিভের কথা বলতেছেন। সো এই যে ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন দুইটা পার্টের কথা আপনি একসাথে বলতেছেন। আমাদের এই মিউজিকের ক্ষেত্রে আপনার দুই রকম ইস্ট এন্ড ওয়েস্টের যেই সিনক্রনিসিটি অথবা হ্যাঁ সংমিশ্রণ, এই সংযুক্তিটার সাথে আপনি কতটা পরিচিত, প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার,
এখান থেকে আমার যা মনে হয়, আমার নিজস্ব ওপিনিয়ন, সেটা হলো আমাদের দেশের যেই মিউজিকটাকে আর্কাইভ করার বা ডকুমেন্টেশন করার জন্য যেই প্রক্রিয়াটা নাই বললেই চলে। অ্যান্ড ওদের দেশে যেটা খুব অথেন্টিক ভাবে সেটাকে ডকুমেন্টেশন করা হয়েছে এবং শেখানো হয়েছে একাডেমিক ভাবে খুব চমৎকার, কিন্তু আমাদের দেশে সেটা ছন্ন বিচ্ছন্ন শেষটা। এবং সেটার কারণটা কি? ব্যবসায়িক, ওকে, এটা পারপাস নাই আমার ওখানে। ওই জায়গায় হচ্ছে একটা বিজনেস পারপাস আছে। এটা ধরো সে ফর এক্সাম্পল এরিক ক্ল্যাপটন ও জিমি হেনড্রিক্স, ওরা যতই গান বানাক না, এই গানটা একটা লেভেলের আন্ডারে, ওরা এদের কাছে একটা পণ্য, রাইট? গানটা একটা পণ্য, এটা আমার বিক্রি করতে হবে, এটা ওয়ার্ল্ড ওয়াইড আমাকে সেল করতে হবে, আমাকে আর্কাইভ করতেই হবে। আবার ধরো এখন এসে অ্যাভেঞ্জার্স এর মতো সিনেমাতে এসে লেড জেপলিনের কোনো একটা গান, কি জানি ইমিগ্রেন্ট সং দিতেছে, অথবা এসিডিসির কোনো একটা গান দিতেছে, এটা তো কোইন্সিডেন্ট না। বোহেমিয়ানের গানটা কেন ওদের ধরো বৈশা রিমেক করতেছে গান, ঠিক আছে, অথবা ওদের জীবনী তৈরি করতেছে, এটা জাস্ট ব্যবসা। কারণ ওই মিউজিক তো সেল করতে হবে, ওর তো পয়সা উঠাইতে হবে। আচ্ছা, তাই না? সেক্ষেত্রে আমাদের এখানকার ব্যাপারটা কি? আমাদের এখানে একটা হচ্ছে যে একটা ধর্মীয়গত একটা আছে, একটা বাউন্ডারি ইনফ্লুয়েন্স আছে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু আমরা আসলে একটু ডেভেলপিং কান্ট্রির মধ্যে পড়ছি, অথবা মানুষের আমরা সবসময় দেখো আমাদের এখানে সবারই মাস্টার্স ডিগ্রি আছে, সবারই অনার্স ডিগ্রি আছে, কিছু একটা নিতে হবে, ডিগ্রি আমার লাগবেই, চাকরি বাকরি পাই, ক্যারিয়ার ওরিয়েন্টেড। কিন্তু ক্যারিয়ার যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বাদেও দর্জি নাপিত হওয়া যায়, এটা খারাপ কিছু না। ফুটবলার হওয়া যায়, ক্রিকেটার হওয়া যায়, মিউজিশিয়ান হওয়া যায়, অ্যাক্টর অ্যাক্ট্রেস হওয়া যায়। এটা একটা সময় মানুষের কাছে খুব ছিল, যদি ধরো যে আউট অফ দ্য বক্স চিন্তা করার ব্যাপারটা একটু কমন ছিল না। আচ্ছা, ঠিক আছে। তার মধ্যে আবার ধরো কিছু মাদক ফাদকের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, ওইটা তো অন্য কেস আর কি। তা আমার কাছে পুরাটাই মনে হয় যে আমরা শুধুমাত্র ভৌগোলিক কারণে এখান থেকে উঠতে পারতেছি না, কারণ আমাদের কাছে বেসিক নিডটাই ওখান থেকে বেরোইতে পারতেছি না আমরা এখনো, সেই ধারণা থেকে। আবার এটার অনেক সোশ্যাল কজও আছে, ইকোনমিক্যাল কজও আছে। এখন এগুলো তুমি ফেলতে পারবা না সবকিছু। তো একজন আর্টিস্ট কে তো আসলে খেতে হয় দুই বেলা, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার মতামতটা কি? আর্টিস্ট তাহলে কি সার্ভাইভ করবে কিভাবে? আমার কাছে লাগে কি যে তোমার প্রথম কথা চিন্তা করতে হবে তুমি লাইফে চাও কি। হ্যাঁ, তারপর এরপর চিন্তা করতে হবে যে তুমি কি যেটা চাও সেটাকে আসলে তুমি করতে চাও, তুমি লাইফে কি চাও সেইটা ডিসাইড করার পর তুমি কি আসলে এটা কন্টিনিউ করতে চাও, লাইফের চাও আর তুমি যেটা করতেছো। তারপর তোমাকে দেখতে হবে যে কোশ্চেনে জানি কি ছিল, দুই বেলা খাইতে হবে আর কি, সার্ভাইভ করতে হবে। এখন ধরো তুমি একটা জব পাওয়ার জন্য তুমি 4 বছর অনার্স করছো, 2 বছর মাস্টার্স করছো, তারপর তুমি একটা জবে গেছো, যে জবে তোমাকে ফার্স্ট স্যালারি দিল 15,000 টাকা, ঠিক আছে, এটা কি ভর্তি না? কিন্তু তুমি যদি কোনো একটা পার্টিকুলার ক্রাফটম্যানশিপ তুমি হাতে তুমি রপ্ত করো, ওইটা কাঠ দিয়া কোনো কিছু বানানো হইতে পারে, গিটার বাজানো হইতে পারে, গান গাওয়া হইতে পারে, নাচা হইতে পারে, তুমি চিন্তা করো যে ওইটা তুমি কইরে স্কিল থাকলে তুমি কিন্তু অনেক আগে থেকে তোমার কাজ কাম শুরু করতে পারবা, ঠিক আছে। তো এই যে তুমি 2 বেলা খাওয়ার যে প্রবন্ধটা বলতেছো, যে ছেলেটা খুব ছোট থেকেই ধরো খ্যাপ গিটারিস্ট, গায়ে হলুদে ও কিন্তু আসলে টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছে না, ও কিন্তু খ্যাপ বাজাইতেছে, অটোমেটিক টাকা আসতেছে। আচ্ছা, এই যে ধরো একটা মাইন্ডসেট যে আমাকে অফিসে গিয়া কাজ করতে হবে, তাহলে আমার স্ট্যাটাস লাগবে, এই স্ট্যাটাসটা এদের ফেক যে একটা স্ট্যাটাস মাথায় বানানো, এইখান থেকে যখন তুমি বের হইতে পারবা, তুমি তোমার স্কিলের দিকে জোর দিবা, আমি প্রিটি শিওর যে ইনশাল্লাহ তুমি ঠিক এই জায়গা থেকে একটা ব্যাপার আছে, সেটা হলো গিয়ে আমরা মনে করি আর্টিস্ট মানে হচ্ছে একটু ভবঘুর হয়ে ঘুরে বেড়াবে, একটু অন্যরকম হবে, একটু স্রোতের বিপরীতে একটা মানুষ, এরকমই। সো কিন্তু অ্যাকচুয়ালি তো আর্ট অ্যান্ড আর্ট ওয়ার্কটাকে সেল যে করতে হয়, বা আর্ট ওয়ার্কের একটা মূল্য আছে, পৃথিবীর সবকিছুতে মূল্য আছে। তো সেই জায়গা থেকে আপনার ওপিনিয়ন আমি জানতে চাচ্ছিলাম। আর্টের সাথে ভবঘুরের কোনো সম্পর্ক নেই। এক্স্যাক্ট, একটা লোক এমনি বাদাইম্য হতে পারে, ঠিক আছে, ও কিছু করুক আর না করুক, ওকে। আর কি রৌদ্র
ভুল বলছি নাকি? না না, হ্যাঁ তো এখন তুমি চিন্তা করো, আমি যদি গান বানায় এখানে আইসে আমি রেকর্ড না কইরে যদি আমি গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াইতাম, তাহলে আজকে তুমি এসে আমার কোনো কিছু সেই নিতা? জায়গায় আমি যেটা বলতেছিলাম, এই জন্যই বলতেছিলাম, মূলত আমাদের যেই সমাজ ব্যবস্থা, আমাদেরকে আমাদের আর্টিস্টের কোনো আদর্শ কি আছে আদৌ? আমাদের এই জায়গায় আদর্শ নাই সেটা বলবো না, কিন্তু আপনি যেমন অনেকগুলা ওয়েস্টার্ন আর্টসের নাম বললেন, আপনি নিশ্চয়ই বাংলাদেশে অনেক আছে নাম বলতেই পারবেন, কিন্তু বলবো একটু পরে। সেগুলোকে তাদেরকে কি এই প্রজন্ম বা যে কোনো প্রজন্ম সেগুলো ওরা কি ফলো করেছে আদৌ? ফলো করতে পারতেছে না। আচ্ছা, কারণ দুইটা জিনিস, ফলো যে করাবে, যে মার্কেটিং এজেন্সি ফলো করাবে, ওইটা তো নাই। আচ্ছা। ধরো যে জেমস ভাই, আমি যত বড় আর্টিস্টের নামই বলি না কেন, জেমস ভাইয়ের উপর আমার কেউ গুরু নাই। নাইস। ঠিক আছে, আমার একমাত্র গুরু জেমস ভাই। ঠিক আছে, তো এখন তারপর আমি হাবিব ভাইকে খুব অ্যাডমায়ার করি, ফুয়াদ ভাইকে অ্যাডমায়ার করি, আমি অর্ণব দাকে অ্যাডমায়ার করি। ঠিক আছে, কিন্তু গল্পটা হচ্ছে যে জেমস ভাইয়ের গান তো প্রপারলি আর্কাইভ আমি কোথাও পাই না। আচ্ছা, কারণ যে লেভেলদের আন্ডারে মেবি তাদের সাথে তারা করতেছে না, মেবি জেমস ভাইয়েরও খুব একটা ইচ্ছা নেই, আমি জানি না। বনিবনা হতে পারে। আবার দেখো হাবিব ভাই কিন্তু ঠিক কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের এই দেশটার ইনফ্রাস্ট্রাকচার তো অদ্ভুত, যে মানে হাবিব ভাইয়ের গানগুলা যে আরো সামনে আসা যায়, বিভিন্ন কোম্পানির সাথে এন্ডোর্সড হয়ে বিভিন্ন জায়গায় গানগুলো চালানো যায়, বিভিন্ন সিনেমাতে ঢুকানো যায়, নাটকে ঢুকানো যায়, সেগুলো না করে ওকে অদ্ভুত অদ্ভুত গান হইতেছে, আমি জানি না কি কি হইতেছে। তারপর একই সাথে আবার ধর অর্ণব দা ইজ ডুইং ভেরি গুড, কোক স্টুডিও হইলো, তাই না? তো এই যে দেখো অর্ণব দা কোক স্টুডিও হওয়ার কারণে অর্ণব দার কিন্তু একটা ক্রেজ বাড়ছে, ডিফারেন্ট লেভেল, আপার লেভেল। এইখানে দেখো তুমি কিভাবে আর্কাইভটা হলো, দিস ইজ ওয়ান কাইন্ড অফ আর্কাইভ, এক্স্যাক্টলি, তাই না? এখন ধরো যাদের আর্কাইভ, যাদের পিছনে এরকম ইনভেস্টমেন্ট নাই, পৃষ্ঠপোষকতা স্বভাবতই নর্মালি এটা গায়েব হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখানে আসলে ভালো খারাপের কিছু নেই। কারণ কি, ধরো ওর জেনারেশনের মানুষের কাছে যদি গানটা নাই যায়, কি করবে ওরা? যদি ধরো অন্য একটা মানুষ যে অ্যাপ্রোচ করছে ওকে, ও তো ওইটাই নিবে, সেটাই, ওভাবেই তো ডেভেলপ করবে, তাই না? এখানে কাউকে দোষ দেওয়ার নাই আর কি, এটা জাস্ট আমাদের সবাই মিলে যদি বুঝতে শিখে তাহলেই হবে। সবাই মিলে বুঝতে শিখলে হবে। বুঝতে শিখে এটা অনেক স্লো প্রসেস, আস্তে আস্তে করে হবে। অনেক এখন হচ্ছে তো, আমি কোনদিন জীবনে চিন্তা করছি কোক স্টুডিও বাংলাদেশে আসবে? আমি কোক স্টুডিওকে আবার বলি, কোক স্টুডিওকে আমি থ্রেশহোল্ড ধরি না, কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বাংলাদেশে আসছে, ইনভেস্ট করছে, বাংলা মিউজিকটাকে উঠাইছে। ঠিক আছে, এটা শুধু এই বাংলা না, এপার বাংলা ওপার বাংলা, বাংলা আর কি। সো দুই বাংলার গান, তারপর দেশের অন্য ভাষাভাষী মানুষও শুনছে, তো এরকম তো আরো হইলে আরো ভালো। যখন ইউনিভার্সিটি লেভেল পার করলেন, চাকরিতে জয়েন করলেন, সেখান থেকে আপনি চাকরি ছেড়ে মিউজিকে শুরু করলেন, এই যে এক্সচেঞ্জ, এই যে ট্রান্সফরমেশনটা, সেই ট্রান্সফরমেশনটা অনেস্ট অ্যানসার দিব নাকি বানোয়ার অ্যানসার দিব? অনেস্ট অ্যানসার হচ্ছে যে আমি আসলে ফিজিক্সের লোক, আমার আই লাভ ফিজিক্স। আমি ফিজিক্স পড়াশোনাই করছি হচ্ছে যেন আমি সাউন্ডটা বুঝতে পারি। কারণ আমার কাছে কখনোই মনে হয় না আর্ট একটা পড়ার জিনিস। আচ্ছা, ঠিক আছে, আর্ট পড়ে হয় না, কিন্তু এটা আর্ট একটা ফ্রন্ট এন্ডের জিনিস, ব্যাক এন্ডে সায়েন্স চলে আর কি। অনেক কিছু যত ভালো তোমার লজিক, আর তোমার লজিক ভালো হবে যখন তোমার কাছে ইনফরমেশন থাকবে, ডেটা থাকবে, এবং এটা তোমার উইজডমে কনভার্ট হবে, তখনই তোমার জিনিসটা লজিক প্রপার ভাবে কাজ করবে। সো আমি এই কারণে অনার্স করছি ফিজিক্সে, মাস্টার্সও এরকম একটা সাবজেক্ট করছি। তারপর আমি চাকরিতে গেছি সত্যি সত্যি এমনি। চাকরিতে যাওয়ার পর দেখলাম যে পৃথিবীতে অনেক ফিজিসিস্ট আছে যারা ফিজিক্সের অনেক ভালো কাজ করতে পারবে, আমার দ্বারা ফিজিক্সের কোনো উন্নতি সাধন হবে না। ঠিক আছে, এবং আমি আমার দ্বারা ফিজিক্সের কোনো উন্নতি সাধন করতে চাই না। আমি চাই মিউজিক করতে, আমি গান ভালোবাসি, আমি মিউজিক ভালোবাসি, আমি আল্লাহরে ডাকতে ভালোবাসি। সো আমি আমার গান দিয়ে আল্লাহরে ডাকবো। আমরা জানতে চাচ্ছিলাম যে পাখি গানটা সম্পর্কে যদি কিছু বলতেন। পাখি গানটা এটা
এটা আসলে আমাদের মানুষের দুইটা বেসিক জিনিস আছে, একটা হচ্ছে নাফস, একটা রূহ, ঠিক আছে? সো এই রূহটা হচ্ছে আল্লাহ এক্সট্রা দিছে আমাদেরকে, যেটা বাংলাতে সহজ ভাষায় বিবেক বলতে পারো। ইটস নট বিবেক, আই রিপিট, ইটস নট বিবেক। বোঝার সুবিধার্থে এটাকে তুমি বিবেক বলতে পারো। তো যখন একটা মানুষ মারা যায় সেই মুহূর্তে রুহটা চলে যায়, তো নাফসটা রয়ে যায়, কারণ তাকে ওয়েট করতে হবে বিচারের দিন আগ পর্যন্ত। তো এইটা হচ্ছে ওই নাফস আর রুহুর একটা সিম্পল কনভারসেশন, যে নাফস বলতেছে আমাকেও নিয়ে যাও, কিন্তু রুহ তো পারবে না। এটা নিয়ে গানটা। একটা পাখি যায়, ওই যে চলে যায়, ডানা মেলে যায়, উড়ে চলে যায় লোকটা দেখে তার। তুমি নেবে আমার। একটা পাখি যায়, ওই যে চলে যায়, ডানা মেলে যায়, উড়ে চলে যায় লোকটা দেখে তার। তুমি নেবে আমায়। পাখিটা উড়ে ঘুরে ফিরে ওই যে উড়ে দূরে চলে যায়। আমি মানুষ উড়াই মানুষ, পাখি সুদূরে হারায়। পাখিটাও চায় লোকটাকে উড়ায়, কিন্তু ও যে ছোট্ট পাখি বড্ড অসহায়। আমি ভেবে যাই ও যে অসহায়। পাখিটাও চায় লোকটাকে উড়ায়, কিন্তু ও যে ছোট্ট পাখি বড্ড অসহায়। আমি ভেবে যাই আমি মানুষ হায়। পাখিটা উড়ে ঘুরে ফিরে ওই যে উড়ে দূরে চলে যায়। আমি মানুষ উড়াই ফানুর, পাখি সুদূরে হারায়। পাখিটা উড়ে ঘুরে ফিরে ওই যে উড়ে দূরে চলে যায়। আমি মানুষ উড়াই মানুষ, পাখি সুদূরে হারায়।